স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজ ক্লাস 12-এর সেমিস্টার 4-এ ইকোনমিক্স স্টুডেন্টসদের জন্য লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো সামনে বুধবার আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এ ইকোনমিক্সের এক্সাম। তো আমাদের হাতে খুবই কম সময়, একদিন মাত্র সময়। এই শেষ একদিনে আমাদের ইকোনমিক্স স্টুডেন্টসদের কী স্ট্র্যাটেজি হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিও শুরুতে আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এ ইকোনমিক্সের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে সবার প্রথমে একটু আলোচনা করি। তোমরা ভালো করেই জানো আমাদের সেমিস্টার 4-এ মোট 40 মার্কসের আমাদের ইকোনমিক্সের এক্সামটি হয়। এই 40 মার্কসের মধ্যে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স থেকে থাকে 20 মার্কস এবং ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে থাকে 20 মার্কস। ম্যাক্রো ইকোনমিক্সের 20 মার্কসের মধ্যে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 করতে লাগে, আর ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে আমাদের ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 1 থেকে আমাদের মোট 10 মার্কসের প্রশ্ন হয়, যেখান থেকে আমাদের 4 মার্কসের একটি প্রশ্ন এবং 6 মার্কসের একটি প্রশ্ন করতে লাগে। ইউনিট 2 থেকে আমাদের 3টি প্রশ্ন করতে লাগে 2 মার্কসের, 6 মার্কস এবং একটি 4 মার্কসের। ইউনিট 3 থেকে আমাদের 2 মার্কসের প্রশ্ন করতে লাগে এবং ইউনিট 4 থেকে আমাদের 4 মার্কসের 2টি প্রশ্ন করতে লাগে। আর ইউনিট 5 থেকে একখানা 2 মার্কস আর একটি 6 মার্কসের প্রশ্ন। মোট 40 মার্কসের প্রশ্ন আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে লাগে। তো আজকে আমি তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 5 থেকে যে প্রশ্নগুলি এবছরের 2026-এর সেমিস্টার 4-এর ইকোনমিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম আমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার আগে অবশ্যই দেখে যেতে লাগবে, এই প্রশ্নগুলো তোমাদের যেন পরীক্ষার আগে একটাও মিস না হয়। প্রথম যে প্রশ্নটি আমি ইউনিট 1 থেকে রেখেছি, দেখো ইউনিট 1 থেকে আমাদের 4 আর 6 মার্কসের 2 রকমের প্রশ্ন হবে। তো আমি এখানে তোমাদের বলবো তোমরা 4 মার্কসের প্রশ্নগুলো 6 মার্কসের মতো রেডি করে যাবে। 4 মার্কসের প্রশ্নটা 6 মার্কসও আসতে পারে, আবার 6 মার্কসের প্রশ্নটা 4 মার্কসও আসতে পারে। তো তোমাদের সব কটা প্রশ্ন 6 মার্কসের মতোই রেডি করে যেতে লাগবে। প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি ইউনিট 1 থেকে, অর্থের সংজ্ঞা দাও, অর্থের কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। অর্থের কার্যাবলী আমাদের ভালো করে দেখে যেতে লাগবে। এই প্রশ্নটা দেখো 2+4 হিসাবে 6-এ দিয়ে দিতে পারে, বা শুধু আমাদের অর্থের কার্যাবলী দিতে পারে 4 মার্কসের জন্য। নেক্সট দেখো, অর্থের যোগান বলতে কী বোঝো, অথবা M1, M2, M3 এবং M4 বলতে কী বোঝো। থার্ড প্রশ্ন আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ধারণা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 4 নম্বর, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 5 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, এবছর এই প্রশ্নগুলি আসার চান্স খুব বেশি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এই দুটির মধ্যে একটি প্রশ্ন আসার খুবই চান্স। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে ভালো করে রেডি করে যাবে, এই প্রশ্নগুলো যেন কোনোরকমভাবে মিস না হয়। নেক্সট দেখো 7 দাগের প্রশ্নটি, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও পরোক্ষ নিয়ন্ত্রণের ধারণা দাও। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি লেখো। 8 নম্বর, মুদ্রাস্ফীতি কাকে বলে বা সংজ্ঞা দাও। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট দেখো 9 দাগের প্রশ্নটি, বাণিজ্যিক ব্যাংকগুলি কিভাবে আমানত সৃষ্টি করে, এইরূপ আমানত সৃষ্টির পথে বাধাগুলি কী কী। দেখো আমাদের এখান থেকে 4 মার্কসের যে প্রশ্নটা থাকে, তার মানে যে পুরো ফুল 4 মার্কস থাকবে এ কোনো মানে নেই, তোমাদের 2+2-তে ভেঙেও দিতে পারে। তো আমি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা তোমাদের জন্য রেখেছি, তোমরা এই সংজ্ঞাগুলো অবশ্যই দেখে যাবে। এটা 2+2 হিসাবেও কিন্তু 4 মার্কস হিসাবে আসতে পারে আমাদের পরীক্ষায়। প্রথম দেখো আমাদের CRR কাকে বলে দেখে যেতে লাগবে, নগদ জমার অনুপাত। তারপর SLR বিবিধ তরল সম্পত্তি অনুপাত। তারপর ব্যাংক রেট, মুদ্রাস্ফীতি বা স্থিরাবস্থায় মুদ্রাস্ফীতি বা স্ট্যাগফ্লেশন বলতে কী বোঝো, মৌলিক সুদের হার বলতে কী বোঝো। এই সংজ্ঞাগুলো তোমরা কিন্তু দেখে যেতে লাগবে। 2 মার্কসকে হিসাবে আসতে পারে, 2 মার্কসের প্রশ্ন 4 মার্কসে দিয়ে দিতে পারে। নেক্সট দেখো 11 দাগের প্রশ্নটি, আংশিক তহবিল পদ্ধতিতে কিভাবে বাণিজ্যিক ব্যাংক দ্বারা সৃষ্ট ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দেশের অর্থের যোগানে প্রভাবিত করে। 12 নম্বর প্রশ্ন, রেখাচিত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতি ব্যবধান ব্যাখ্যা করো। তোমাদের দেখো আমি ইউনিট 1 থেকে মোট 12টি প্রশ্ন রেখেছি।
তোমরা বলবো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা এই প্রশ্নগুলো আশা করি তাদের সবারই রেডি করা আছে, কিন্তু যাদের হয়তো কোনো কারণে হয়তো পুরো সিলেবাস কমপ্লিট হয়নি বা যে কোনো সমস্যার জন্য তারা হয়তো পুরোটা এখনও পর্যন্ত সিলেবাস কভার করতে পারেনি, তাদের বলবো তোমরা পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই 12টা প্রশ্ন ভালো করে রেডি করে যাবে। আশা করছি তোমাদের এর মধ্যে থেকে 10 মার্কস তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট দেখো, আমাদের ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলি করতে লাগবে আমি রেখেছি 2 মার্কসের জন্য। আমাদের সবার ফার্স্টে সরকারি রাজস্বের উৎসগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। নেক্সট, কর ও অকর রাজস্বের পার্থক্য উল্লেখ করো। অকর রাজস্বের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। 4 নম্বর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সমানুপাতিক কর, প্রগতিশীল কর, সরকারি রাজস্ব ঘাটতি, বাজেট ও রাজস্ব ঘাটতি, এই প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংজ্ঞাগুলো আমাদের প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে দেখে যেতে লাগবে। নেক্সট দেখো, আমাদের জিএসটি কাকে বলে এবং এর প্রকারভেদ কী। 6 নম্বর, সরকারি ঋণের সংজ্ঞা দাও। সরকারের দুটি উৎস লেখো। তারপর সরকারি ঋণের দুটি উৎস লেখো, এটা ঋণটা মিস হয়ে গেছে, সরকারি ঋণের দুটি উৎস লেখো। 7 নম্বর হলো প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর, এই দুটি পার্থক্য লেখো। 8 নম্বর, প্রাথমিক ঘাটতি বলতে কী বোঝায়। 9 নম্বর, বাজেট কাকে বলে, কর কাকে বলে, আর আভ্যন্তরীণ ঋণ কাকে বলে। 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে রেডি করে যেতে লাগবে। নেক্সট দেখো, আমাদের ইউনিট 2 থেকে 4 মার্কসের জন্য যে প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট হলো সরকারি অর্থ সংস্থান ও বেসরকারি অর্থ সংস্থানের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, প্রত্যক্ষ কর কাকে বলে, উদাহরণসহ এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। তোমাদের বলবো তোমরা অ্যাটলিস্ট 4টে করে কিন্তু সুবিধা বা অসুবিধা ভালো করে দেখে যাবে। তোমাদের সুবিধা হিসাবে 4 মার্কসে একটা কোশ্চেন আসতে পারে, বা অসুবিধা থেকে 4 মার্কসে। তো 4 মার্কসের জন্য মিনিমাম 4টে পয়েন্ট যেন থাকে, বেশি থাকলে খুবই ভালো, 6টার মতো পয়েন্ট, কিন্তু মিনিমাম 4টে পয়েন্ট যেন থাকে, 4টের কোনো কম না হয়। নেক্সট দেখো, 3 দাগের পরোক্ষ করের সংজ্ঞা দাও, উদাহরণ দাও এবং এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। 4 নম্বর, ভারতের দ্রব্য ও সেবা কর জিএসটি এর সংজ্ঞা, প্রকারভেদ ও সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 5 নম্বর, সরকারি ঋণের সংজ্ঞা দাও। আভ্যন্তরীণ ঋণ ও বাহ্যিক ঋণ বা আমাদের স্বল্পমেয়াদী ঋণ ও দীর্ঘমেয়াদী ঋণের ধারণা দাও। 6 নম্বর, কয়েকটা সংজ্ঞা তোমাদের জন্য রেখেছি। সমানুপাতিক কর, প্রগতিশীল কর, সরকারি বাজেট, ঘাটতি বাজেট, ভারসাম্য বাজেট, গুণাঙ্ক, রাজস্ব ঘাটতি, মুদ্রাকরণ, তারপর রাজস্ব ঘাটতি ও আর্থিক ঘাটতি বলতে কী বোঝো। প্রত্যেকটা সংজ্ঞা তোমাদের ভালো করে কিন্তু দেখে যেতে লাগবে। এটা 4 বা 2 মার্কসের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 7 দাগের প্রশ্ন, প্রত্যক্ষ করের উৎসগুলি লেখো। 8 নম্বর, সরকারের বৈদেশিক ঋণের উৎসগুলি কী কী। নেক্সট দেখো, আমি তোমাদের বলেছিলাম যখন আমি প্রত্যেকটা ইউনিট থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এই ইউনিট থেকে তোমাদের একটা নিউমারিক্যালস আসতে পারে। আমি তোমাদের সামনে দেখো রেখেছি সুষম বাজেট গুণাঙ্ক কী। এই সুষম বাজেট গুণাঙ্ক থেকে তোমাদের ধর এমপিসি দিয়ে দিল 0.75, এবং সরকারি ব্যয় যদি 20 কোটি বাড়ানো হয় তাহলে বদ্ধ অর্থনীতিতে কী জাতীয় আয় কত বৃদ্ধি পাবে। তোমাদের কিন্তু এরকম টাইপের নিউমেরিক্যালস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই টাইপটা ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো, রাজস্ব ঘাটতি কাকে বলে। রাজস্ব ঘাটতি নগদীকরণ বা মনিটাইজেশন অফ ফিসকাল পলিসি বলতে কী বোঝো। 11 নম্বর, প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের দুটি পার্থক্য লেখো। 12 নম্বর, অর্থনৈতিক উন্নয়নে সরকারের ঋণের ভূমিকা লেখো। 13 নম্বর, রাজস্ব কোষ ঘাটতিতে অর্থ সংস্থানের দুটি সুপ্রভাব ও দুটি কুপ্রভাব লেখো। নেক্সট দেখো, আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ও উদ্দেশ্য উল্লেখ করো। 2 নম্বর, 1991 সালে শিল্পনীতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর, ভারতে ক্ষুদ্র আয়তন ও
গ্রামীণ শিল্পের সংজ্ঞা দাও। তারপর আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কবে স্থাপিত হয় এবং এর কাজগুলি উল্লেখ করো। 5 নম্বর, আমদানি প্রতিস্থাপন নীতি কিভাবে দেশীয় শিল্পের সংরক্ষণে সহায়তা করে তা ব্যাখ্যা করো। নেক্সট আমাদের গ্যাট এবং WTOর মধ্যে পার্থক্য কী, বা আমাদের গ্যাট বা WTOর টিকা হিসেবেও আসতে পারে। তো তোমাদের এই গ্যাট আর WTO এই পুরো টপিকটা ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট হলো আমাদের MSME কি, তারপর TRPS বা ট্রিমস বলতে কী বোঝো। 9 নম্বর হলো উদারীকরণ বলতে কী বোঝো, উদারীকরণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 10 নম্বর হলো বিশ্বায়ন বলতে কী বোঝো। শিল্পের উপর বিশ্বায়নের অনুকূল প্রভাব ও প্রতিকূল প্রভাবগুলি আলোচনা করো। তারপর আমাদের 11 নম্বর প্রশ্ন, আমদানি পরিবর্তিতা নীতি বা আমদানি প্রতিস্থাপন নীতি বলতে কী বোঝো। রপ্তানি প্রসার বলতে কী বোঝো। 12 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহালানবিশ মডেলের ক্ষেত্রে দুটি লক্ষ্য কী ছিল মহালানবিশ মডেলের। 13 নম্বর, দুটি রাষ্ট্রীয় শিল্পের প্রতিষ্ঠান নাম লেখো। 14 নম্বর, শিল্পায়নের প্রথম পর্যায়ে কেন বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছিল। 15 নম্বর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে গৃহীত মহালানবিশ মডেলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। 16 নম্বর, ভারতে ক্ষুদ্রায়তন ও গ্রামীণ শিল্পের সংজ্ঞা, গুরুত্ব, সুবিধা অসুবিধা উল্লেখ করো। এখানেও সুবিধা অসুবিধা তোমরা অ্যাটলিস্ট 4টে করে অন্তত করে যাবে। নেক্সট দেখো আমাদের 17 দাগের প্রশ্ন, অন্তর্মুখী বাণিজ্য কৌশল বলতে কী বোঝো। ইউনিট 3 থেকে তোমাদের মোট আমি 17টা প্রশ্ন রেখেছি 2 মার্কসের। তো এই কটা প্রশ্ন করলে আশা করি তোমাদের ইউনিট 3 এর 2 মার্কসের জন্য এনাফ। এর বাইরে আর কোনো প্রশ্ন করার দরকার নেই। শেষ একদিনে তোমরা জাস্ট এই প্রশ্নগুলোকে ভালো করে রিভিশন করে যাও। নেক্সট দেখো আমাদের ইউনিট 4 সেবা ক্ষেত্র থেকে 4 মার্কসের এখান থেকে আমাদের প্রশ্ন করতে লাগবে। তো 4 মার্কসের যে প্রশ্নগুলি করতে লাগবে, ফার্স্ট হলো ভারতের সেবা ক্ষেত্রে বৃদ্ধির জন্য প্রধান কারণগুলি কী কী, এর অন্তর্ভুক্তি শিল্পগুলির উল্লেখ করো। 2 নম্বর, ভারতের সেবা বাণিজ্য তথা প্রযুক্তি ক্ষেত্রে বৃদ্ধির ধারণা দাও। 3 নম্বর, আউটসোর্সিং বলতে কী বোঝো, এর প্রকারভেদ উল্লেখ করো। 4 নম্বর, ভারতের সেবা বাণিজ্য আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী অবস্থান কী। এই আউটসোর্সিং টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আউটসোর্সিং টপিকটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাবে। নেক্সট হলো 5 নম্বর, উদারীকরণ বা লিবারাইজেশন ও বিশ্বায়নের প্রভাবে ভারতের সেবা ক্ষেত্রে মূল্যবৃদ্ধির ক্ষেত্রগুলি কী কী উল্লেখ করো। 6 নম্বর, আমাদের ভারতের সেবা ক্ষেত্রে প্রসারের হওয়া সত্ত্বেও কী কী বাধার সম্মুখীন হয়। 7 নম্বর, ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রে আউটসোর্সিং কি ভালো, এ সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। কেন উন্নত দেশগুলি এর বিরোধিতা করে। নেক্সট 8 নম্বর, ভারতে আউটসোর্সিংয়ের গন্তব্য হিসাবে বিশেষ সুবিধাজনক স্থান হিসাবে পরিগণিত হয়, এই সুবিধাগুলি কী কী। 9 নম্বর, ভারতের সেবাক্ষেত্র বৃদ্ধির জন্য প্রধান কারণগুলি কী কী। ভারতে শিল্পে উদারীকরণ ও বিশ্বায়নের দুটি প্রতিকূল ও অনুকূল প্রভাব লেখো। 11 নম্বর, ভারতে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধিতে অর্থনীতির যে কোনো 4টি প্রভাব ব্যাখ্যা করো। আউটসোর্সিংয়ের সুফলগুলি লেখো। আউটসোর্সিং টপিকটা দেখো, আউটসোর্সিং টপিক থেকে যে কটা প্রশ্ন হয় আমি মোটামুটি সব কটা প্রশ্ন রেখেছি। আউটসোর্সিং টপিকটা তোমাদের কিন্তু ভালো করে খুব দেখে যেতে লাগবে। নেক্সট দেখো 13 দাগের, ভারতের সেবা ক্ষেত্রে উদারীকরণের কয়েকটা সুবিধা লেখো। 14 নম্বর, তথ্য প্রযুক্তি খাতের দুটি প্রধান অবদান লেখো। 15 নম্বর, ভারতের পরিষেবা ক্ষেত্রে উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 16 নম্বর, ভারতীয় অর্থনীতির তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট দেখো আমাদের লাস্ট ইউনিট 5 নম্বর, ইউনিট 5 থেকে আমাদের যে প্রশ্নগুলি ভালো করে দেখে যেতে লাগবে। প্রথম হলো মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো। 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। গিনি সহগ কী, এর মান কী বা এর মান কত। 2 নম্বর, নীতি আয়োগ
এই নীতি আয়োগ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 5 থেকে। নীতি আয়োগে সংক্রান্ত মোটামুটি সবকটা প্রশ্ন তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। এবছর নীতি আয়োগ থেকে একটি প্রশ্ন আসার চান্স খুবই বেশি। নীতি আয়োগের ফুল ফর্ম কী, তো এটি কবে প্রতিষ্ঠিত হয় এবং কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল? দারিদ্র্য রেখা কি, ভারতে দারিদ্র্য ব্যাপকতার কতকগুলি কারণ লেখো। নেক্সট দেখো, আয় বৈষম্য কি, আয় বৈষম্য দুটি কারণ লেখো। 5 নম্বর, লরেঞ্জ রেখা কি। 6 নম্বর, পরিবেশগত সংকট কি এবং ইহার কারণগুলি আলোচনা করো। 7 নম্বর, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দুটি পরিমাণ সূচক উল্লেখ করো। টেকসই উন্নয়ন কাকে বলে? আর 9 নম্বর, অন্তর্ভুক্তিমূলক প্রসার কাকে বলে। 2 মার্কসের জন্য তোমাদের আমি 9টা প্রশ্ন দিয়েছি। আশা করছি এই 9টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো তাহলে একটা 2 মার্কস তোমাদের এই ইউনিট 5 থেকে করতে লাগে। তো আশা করছি এর মধ্যে তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে একটা প্রশ্ন। তোমাদের দুটো থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে লাগবে। তো এই 9টা প্রশ্ন করলে আশা করি এনাফ এই ইউনিট থেকে। তারপর আমাদের 6 মার্কসের জন্য একটি প্রশ্ন এখান দিয়ে করতে লাগে। তো 6 মার্কসের জন্য আমি যে প্রশ্নগুলি রেখেছি, ফার্স্ট, দরিদ্র ও বেকারত্বের মধ্যে কী সম্পর্ক আছে তা ব্যাখ্যা করো। 2 নম্বর, ভারতে সরকার কর্তৃক দরিদ্র দূরীকরণের কর্মসূচি একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। ভারতে দারিদ্র ব্যাপকতার কতকগুলি কারণ লেখো। 4 নম্বর, ভারতে আয় বৈষম্য কারণগুলি সংক্ষেপে লেখো এবং আয় বৈষম্য দূরীকরণে গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য আয় বৈষম্য টপিকটা আর নীতি আয়োগ, এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ এই ইউনিট 5 থেকে। নেক্সট দেখো, ভারতে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে সম্পর্কিত পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক বা ব্যাপক সমৃদ্ধির সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আমাদের দেখো ইম্পর্টেন্ট টপিক একটা যেটা আছে, লরেঞ্জ রেখা, মানব উন্নয়ন সূচক, নীতি আয়োগ ধারণা ও দারিদ্র্য পরিমাপের মাথাপিছু পদ্ধতি, দারিদ্র্য রেখা ও দীর্ঘমেয়াদী বা স্থায়ী উন্নয়ন, এই প্রত্যেকটা সংজ্ঞা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। এটা 2 মার্কসের জন্যও কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেবল, যে কোনো একটা পার্ট তোমাদের 2 মার্কস হিসেবে দিয়ে দিতে পারে। নেক্সট দেখো, আমাদের পরিবেশগত সংকট কি সাম্প্রতিক ঘটনা? যদি তাই হয় তাহলে এর কারণ লেখো। চরম দারিদ্র্য ও আপেক্ষিক দারিদ্র্যের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট আমাদের নীতি আয়োগ, নীতি আয়োগের 3টি বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও 3টি কাজ লেখো। স্থিতিশীল উন্নয়নে যে কোনো 6টি লক্ষ্যমাত্রা বিবরণ দাও। দেখো স্টুডেন্টস, তোমাদের আমি এই ইউনিট 5 থেকে 6 মার্কসের জন্য মোট 11টা প্রশ্ন রেখেছি। আশা করছি এই কটা প্রশ্ন করলে তোমরা এর মধ্যে থেকে একটা প্রশ্ন অনায়াসেই তোমরা কমন পেয়ে যাবে। পরীক্ষার আগে তোমরা যেন অবশ্যই এই কটা প্রশ্ন ভালো করে দেখে যেও। তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন তোমাদের উত্তর অজানা আছে বা তোমরা বুঝতে পারছো না কতটা লিখবে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্টে তোমরা জানিও। তাহলে আমি সেই প্রশ্নর তোমাদের উত্তর আমি একটা পিডিএফের মাধ্যমে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা জাস্ট সেখানে যুক্ত হয়ে সেখান থেকে সেই পিডিএফটা ডাউনলোড করে নিও। এই প্রশ্নের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং আমার যারা আমাকে ফলো করো তারা তো জানোই আমার টেলিগ্রাম চ্যানেল কি আছে, বা যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের বলবো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। যারা ভিডিওটা প্রথম দেখছো, যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা বলবো তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। আজকের জন্য ভিডিওটা এখানেই। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও, এটাই কামনা রইল।